ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত, শেরপুরে 21 রোহিঙ্গাকে পুশিন। মাইলস্টোনের আরো 2 শিক্ষার্থীর মৃত্যু, 5 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের পথে এনসিপির জুলাই পদযাত্রা। দেখছেন এটি নিউজ। বিকেল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি মেহেদি মৃথা। এতক্ষণ নাসির ফরোড ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাসপদিয়া সীমান্তে ঘটে এ ঘটনা। নিহত মিল্লাত হোসেনের বয়স 21, বাড়ি পৌরসভার বাসপদুয়া এলাকায়। গুলিবিদ্ধ আফসার হোসেন একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাতে 2164 3S পিলারের কাছে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিলে মিল্লাতের মৃত্যু হয়। আফসার গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএসএফের এ ধরনের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং 11টি শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিজিবি ব্যাটালিয়ন 39-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। বিজিবি জানায়, আটককৃতরা 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে জম্মু কাশ্মীরে যায়। সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসা বাড়িতে কাজ করে। 1 মাস আগে ভারতীয় পুলিশ অনুপ্রবেশকারী হিসেবে তাদের গ্রেপ্তার করে। পরে গত রাতে তাদেরকে নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ আরও 2 শিক্ষার্থী আজ মারা গেছেন। তাদের নাম আইমান ও মাকিন। তাদের নিয়ে মৃতের সংখ্যা 33-এ দাঁড়ালো বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে 5 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দুপুরে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। এদিকে আজ মেহেরপুর ও ফরিদপুরে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার 2 শিক্ষার্থী মাহিয়া তাসনিম ও রাইসা মনির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিম। আজ সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে নানা বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। অন্যদিকে 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির দাফন হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। দুর্ঘটনার পর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। পরবর্তী সময়ে ডিএনএ টেস্টের মাধ্যমে রাইসা মনি সহ মোট 5 জনের পরিচয় শনাক্ত হয়। শিশুদের মৃত্যুর ঘটনায় কেবল পরিবার নয়, তাদের প্রতিবেশীদের মধ্যেও শুধু শোক আর হাহাকার। বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ সকালে কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নীলফামারীর জলঢাকায় মাহেরিনের বাবার বাড়িতে যায়। এ সময় নিহত মাহেরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, 2 সন্তান, ভাই বোন এবং স্বজনদের সমবেদনা জানান তারা। এরপর তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে বগুড়া গাড়ি স্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে যান আফরোজা আব্বাস এবং অন্যরা। সেখানে মাহেরিন চৌধুরীর আত্মার কবর জিয়ারত এবং মাগফিরাত কামনায় দোয়া করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। এই রাষ্ট্রকে সংস্কারে কাজ করছে এনসিপি। বিকেলে সুনামগঞ্জের আলফাত স্কয়ারে এক পথসভায় কথা বলেন তিনি। নাহিদ বলেন, দেশে এখন চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে, যা ভেঙে দিতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল ও মানুষের মধ্যে যে সংহতি তৈরি হয়েছে, এটি একটি শক্তি। প্রত্যেকের মানবাধিকার আছে জানিয়ে তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসীকেও বিচার বহির্ভূত হত্যা করা যাবে না। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা শুরু করে এনসিপি। আমরা আসলে বসবাস করি,
যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে কোন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ সিলেটে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, জুলাই পদযাত্রার এনসিপির যে কর্মসূচি রয়েছে সিলেটে, সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা একটু আগেই সুনামগঞ্জ থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছি এবং এই শহীদ মিনারেই কিন্তু তারা প্রথমেই আছে পদযাত্রাটি শুরু করবেন। পদযাত্রা শুরু করে কিন্তু তারা সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রদক্ষিণ করতে কিন্তু এই শহীদ মিনারে এসে একটি সংক্ষিপ্ত সময় ইতিমধ্যেই কিন্তু জুলাই অভ্যুত্থানের যে নায়করা রয়েছেন নাহিদ, সার্জিফ, তাদেরকে জন্য জড়ো হয়েছেন। বলা চলে শহীদ মিনার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখন থেকে প্রায় আধা ঘন্টা পরে হয়তো জুলাইয়ের যে নেতৃবৃন্দ অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সিলেটে পৌঁছাবেন এবং সিলেটে পৌঁছে তারা প্রথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত পথসভা করার কথা রয়েছে। সেখান থেকে তারা সরাসরি কিন্তু শহীদ মিনার এলাকায় তারা সরাসরি কিন্তু শহীদ মিনার এলাকায় তারা পৌঁছাবেন এবং শহীদ মিনার পৌঁছার পরে নিশ্চয়ই আমরা পরবর্তীতে মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, এরপর আরো যা থাকছে। ছানা বানাতে ড্রেনের পানি, রং, রাসায়নিকে ঘি, সাটুরিয়ায় ভেজাল পণ্যের রমরমা। ভরা বর্ষাতেও পানি নেই খালে বিলে, পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পাবনার কৃষকরা। বিরতির পর আবারও স্বাগত বিকেল 4টার দেশের খবরে। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালটি কন্টেইনার হ্যান্ডলিং এর দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিদর্শন করে এ কথা বলেন। আগের থেকে অ্যাভারেজ 30% ইনক্রিজ ভলিউম আমরা নিজেদের দেখলাম, নিজেদের চোখে। এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আয়েশ করে ছানার মিষ্টি খাচ্ছেন কিংবা গাওয়া ঘি, জানেন কি কোথায় কিভাবে তৈরি হচ্ছে সেগুলো? মানিকগঞ্জের সাটুরিয়ায় ড্রেনের পানি ব্যবহার হচ্ছে ছানা তৈরিতে। ক্ষতিকর রাসায়নিকে রং ও সুগন্ধ মিশিয়ে তৈরি করা হচ্ছে ঘি। আকর্ষণীয় মোড়কে সেই ভেজাল পণ্য চলে যাচ্ছে দোকানে দোকানে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়লা পানিতে কাজ হয়, দৃশ্যটি দেখুন, বিশ্বাস হয় এইখানে একটা খাবার এইভাবে হতে পারে। ছানা তৈরির গরম দুধ ঠান্ডা করা হচ্ছে এই নর্দমার দুর্গন্ধময় পচা পানিতে ডুবিয়ে। এই প্রক্রিয়ায় মিষ্টি ও ঘি তৈরি করছে, বাজারজাত করছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কয়েকটি কারখানা। দৃশ্যগুলো দেখলে চোখ কপালে উঠবে। প্লাস্টিকের ড্রামে দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা ছানার পচা পানির সাথে ময়দা ও অল্প পরিমাণ দুধ জ্বালিয়ে তৈরি হচ্ছে ছানা। তারপর তার গন্তব্য ওই নোংরা নর্দমা। ওই দুধও আসল নয়, কৃত্রিমভাবে তৈরি।
শুধু তাই নয়, সয়াবিন তেল আর নানা রকম ক্ষতিকারক রাসায়নিক, ফ্লেভার ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছে ঘি, নাম দেওয়া হচ্ছে গাওয়া ঘি। বছরের পর বছর ধরে চলছে এমনই ভয়ঙ্কর কর্ম। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেজাল মিষ্টি, ছানা ও ঘি তৈরি করেও তার পক্ষে সাফাই গাইছেন কারখানা মালিকরা। আগুনের বারে দাদা কাজ করলে পরে পোশাক গায়ে রাখা যায় না। আপনারা যে ময়লা হাত দিচ্ছেন, এই ব্যবসা করা যাবে না। যে দাম দেয় যেভাবে সেইভাবে জিনিস, কথা বুঝছেন না, এলো জিনিস। সাটুরিয়ার ঘোষপাড়ায় গড়ে উঠেছে এমন ২০-২৫টি ভেজাল ছানা ও ঘি তৈরির কারখানা। নেই কারো লাইসেন্স বা সরকারি অনুমোদনহীন এসব কারখানা বন্ধের দাবি স্থানীয়দেরও। যারা এই সব ভেজাল খাবার তৈরি করে বা ভেজাল খাবার উৎপাদন করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এই ভেজাল খাবার বন্ধ করলে পরে মানুষ অনেকটা সুস্থতা বোধ করবে। এরকম ভেজাল খাদ্য খেয়ে ক্যান্সার সহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। ভেজাল কারখানা বন্ধের ঘোষণা প্রশাসনের। মানুষের যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, বিশেষ করে পেটের পীড়া থেকে শুরু করে কিডনি বিকল হওয়া পর্যন্ত হতে পারে। এমনকি একটা মানুষ এই ধরনের খাবার খেয়ে ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। এই বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি, তো আমি বিষয়টি খতিয়ে দেখব এবং উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিকেল ৪টার দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিকেল ৪টার দেশের খবরে। পদ্মার ভয়াবহ ভাঙনে দিশেহারা শরীয়তপুরের জাজিরার নাওডোবার মানুষ। পদ্মা সেতু প্রকল্প এলাকার জাজিরা প্রান্তে রক্ষা বাঁধে নতুন করে আরও ১০০ মিটার ভাঙন দেখা দিয়েছে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কের দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। গত বুধবার ও আজ মঙ্গল মাঝি সত্তার, মাদবরঘাট ও বাজার সংলগ্ন এলাকায় এই ভাঙন শুরু হয়। এর ফলে আরও ১৫টি দোকানঘর সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র ১৭ দিনের ব্যবধানে জাজিরা প্রান্তের রক্ষা বাঁধের মোট ৬৫০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। ভরা বর্ষায়ও পানি নেই খাল বিলে, ফলে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন পাবনার কৃষকরা। পাট কেটে নিতে হচ্ছে দূর দূরান্তের জলাশয়। বাড়তি খরচে লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাবনার সুজানগর উপজেলার রামনগর গ্রাম গাজনার বিলপাড়ে গ্রামটিতে মাঠে মাঠে পাট কেটে এভাবেই ফেলে রেখেছেন কৃষকেরা। বিলে পানি নেই, জাগ দিতে না পেরে মাঠেই নষ্ট হচ্ছে সোনালী স্বপ্ন। বৃষ্টির অপেক্ষায় কৃষকেরা। একই চিত্র সুজানগরের পাট অধ্যুষিত গ্রাম মধুপুর, ভায়না, দুর্গাপুর, ফকিরপুর, রায়পুর সহ অধিকাংশ গ্রামের। জমি থেকে পাট কেটে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছেন কৃষকরা। অতিরিক্ত পরিবহন ও শ্রমিকের খরচে বাড়ছে উৎপাদন ব্যয়। নোংরা পানিতে পাট জাগ দেয়ায় নষ্ট হচ্ছে গুণগত মান। খরচ ও বাজার দরের হিসেব কষে বড় লোকসানের শঙ্কা পাট চাষিদের। এখন পানির সমস্যা, পাট মরে যাচ্ছে। লিভার এটা ১,০০০ টাকা, এক আটি পাট ৮ টাকা ৯ টাকা খরচ, আর কাটা যাচ্ছে ৭ টাকা খরচ। আমার এক গাড়ি পাট নিতে আপনার প্রায় ১৫০০ থেকে ২,০০০ টাকা লেগে যায়, খরচ পড়ে যায়। কালার একটু কম হয় পাটের, আমরা দাম কম পাই। গাড়িতে আনতেছি, গাড়িতে না আবার ধরেন অন্তেদারের মাথায় কিনে নিয়ে আসা লাগছে, খরচ এদের বেশি চলতে। সংকট দূর করতে কোম্পানিতে কৃষকদের পাট জাগ দেওয়ার কলাকৌশল প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। গত বছরের চেয়ে আমাদের প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছে। যদি বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকে তাহলে কৃষকদের পাট জাগ দেওয়ার কোনো সমস্যা হবে না। এছাড়াও আমরা কৃষকদের এই পাটের যাতে আঁশ, অর্থাৎ আমরা পাটকে সোনালী আঁশ বলে থাকি, এর গুণগত মান যাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে রিবন রেটিং পদ্ধতিতে তথা আঁশ ছড়িয়ে জাগ দেওয়ারও পরামর্শ কার্যক্রম অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে পাবনায় ৪২,৮৬৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। শেষ করব বিকেল ৪টার দেশের খবর। সঙ্গে থাকায় ধন্যবাদ।